ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। চতুর্থ দফার ভোট শেষ, এবার আমরা ভোট পঞ্চমীতে দাঁড়িয়ে। এখানে 7টা লোকসভার ভোট হবে। যে 7টা লোকসভার মধ্যে হাওড়া, শ্রীরামপুর রয়েছে। আজকে আমরা হাওড়া এবং শ্রীরামপুর নিয়ে আলোচনা করব। এই হাওড়া এবং শ্রীরামপুর নিয়ে আলোচনা করতে গেলে যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে তৃণমূল এই দুটো কেন্দ্রেই তাদের দুর্গ বলা যেতে পারে। আর তৃণমূল যখন 1998 সালে তাদের আত্মপ্রকাশ হয় নিজেদের দল হিসাবে, এই হাওড়া এবং শ্রীরামপুর তাদেরকে গিফট দিয়েছিল, যে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। এই দুই লোকসভা তৃণমূলের কাছে কতটা তাদের জমি রয়েছে, এবং এখানে বিজেপিও তার জমি কতটা তাদের রয়েছে, বা সিপিএমের কতটা জমি রয়েছে, আমরা এইগুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজ। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সঞ্জয় পাইকার। সঞ্জয়, আমরা 7টা লোকসভার নিয়ে তো আমাদের আলোচনা থাকবেই, যার মধ্যে আজকে আমরা হাওড়া এবং শ্রীরামপুর নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই হাওড়াকে নিয়ে যদি বলি, হাওড়া বলা যেতেই পারে প্রিয়রঞ্জন দাসমুন্সী, যিনি আজকে দুবার এখানে তিনি জিতেছেন। তার এটা একসময় বলা হতো তার গড় বলা যেতে পারত। সেই হাওড়া তৃণমূলের কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, এই জায়গাটাকে তুমি হাওড়ার এই পরিবেশটা কেমনভাবে দেখছো? এই হাওড়ার এবারে কি হবে? দেখো, হাওড়ার যদি কেন্দ্র আমরা বিবেচনা করি, হাওড়ার লোকসভা কেন্দ্র, যেটা তুমি আজকে বললে যে আজকে যে দুটো আলোচনার কেন্দ্র হাওড়া এবং শ্রীরামপুর, তার মধ্যে যে হাওড়া কেন্দ্রটাকে যদি আমরা দেখি, হাওড়া কেন্দ্রে যেটা তুমি বললে 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তাদের প্রথম নির্বাচনে, একদম লোকসভা নির্বাচনে প্রথম যে কয়েকটি আসন জিতেছিল তার মধ্যে অন্যতম ছিল হাওড়া। তারপরে হাওড়াটা পরের বার দেখা গেল যে সেখানে সিপিএম দখল করলো। কিন্তু 2009 সাল থেকে টানা একদম 15 বছর সেখানে ঘাসফুলি ফুটেছে। এবং আমরা 21-এর যদি বিধানসভা নির্বাচনও দেখতে পাবো একই 7টা আসনে হাওড়া 7টা বিধানসভা একদম পুরো তৃণমূলের, তৃণমূল এখানে অনেকটা আত্মবিশ্বাসী। এবং আমরা 2013 সাল থেকে যদি দেখি, সেখানে 2013 সাল থেকে এখানকার টানা সাংসদ রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সব দিক দিয়ে হাওড়াটাকে এই মুহূর্তে 2024-এর নির্বাচনে দাঁড়িয়ে বলাই যেতে পারে একেবারে ঘাসফুলের গড় দুর্গ। আচ্ছা, কিন্তু হাওড়ায় কোথাও কি তৃণমূলের কাঁটা নেই? আমরা দেখেছি যে প্রসূনকে প্রার্থী করা নিয়ে অনেক সময় 10ই মার্চের সেই ঘোষণার পরেই আমরা দেখতে পেয়েছি যে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে হাওড়ার প্রার্থী সঠিক নির্বাচন, উনি যেটা স্পষ্ট বলছে যে হাওড়ার প্রার্থী সঠিক নির্বাচন করা হয়নি। তাকে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি ওখানকার 11 বছরের সাংসদ, তার প্রতি ক্ষোভ উগরে দিয়ে জানিয়ে দিলেন যে হাওড়ার প্রার্থীকে তার দলেরই একাংশ ওখানে পছন্দ করে না, তাকে দেখা যায় না। তবে আমরা যতটুকু এরকম এই কথাটা যখন উঠলো এই প্রসঙ্গ, তবে এটাও বলে রাখা ভালো, আমরা এরকম অনেক সূত্রে খবর জানতে পেরেছি যে বাবুনের ক্ষেত্রে যে তার একটা মনেই হয়েছিল যে এখানে সে প্রার্থী হতে পারে। হ্যাঁ, সেই একটা তার একটা ছিল কোথাও না কোথাও কি একটা মনের মতো স্বপ্ন ছিল, হয়তো 2024-এ থাকে। এবং তিনি ওখানকার ভোটারও। এবং অনেক ক্ষেত্রে এরকম গুঞ্জনও উঠছিল যে বিজেপির সঙ্গে কোথাও বাবুনের একটা যোগসাজশ কোথাও কি একটা রয়েছে। এবং এটা তো স্পষ্ট শুভেন্দু অধিকারী বলেইছিলেন একবার যে বেশি আমায় বলবেন না, আমার কাছে কিন্তু মোবাইলে ছবি রয়েছে। না, এইখানে কি বিজেপি কোথাও জমিটা তৈরি করার চেষ্টা করছে? হাওড়ার যে হাওড়ায় যদি আমরা নজর করি, হয়তো 2021-এর নির্বাচনে তৃণমূল 7টি আসনে 7টাই পেয়েছে। এবং 19-এর নির্বাচন, 14-র নির্বাচন তারা জিতেছে। কিন্তু যদি আমরা ভোট দেখি, তাহলে কিন্তু 2019-এ তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় যেখানে 5,76,000-এর মতো ভোট পেয়েছিলেন, সেখানে বিজেপির রন্তিদেব সেনগুপ্ত কিন্তু খুব একটা পেছনে ছিলেন না, তিনি পেয়েছিলেন 4,72,000-এর মতো ভোট। ফলে আমরা যদি দেখি যে হয়তো 7টি বিধানসভা কেন্দ্র প্রত্যেকটাতেই জিতেছে তৃণমূল,
এবং সেখানে আমরা বলছি গড় 2000 এতদিন ধরে 2009 থেকে সেখানে তাদের লোকসভা কেন্দ্রটাও তাদের, কিন্তু আমরা যদি ভোট শতাংশ দেখি যে বিজেপি, তুমি ভোট শতাংশ যখন বলতে একটু ভোট শতাংশ আমি একটু স্পষ্টভাবে বলি যে কীরকম ভোট শতাংশ রয়েছে। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট শতাংশ ছিল 47.4, ঠিক আছে। বিজেপির কিন্তু এখানে 38.9, মানে খুব মানে বিজেপির কিন্তু খুব একটা খারাপ ভোট শতাংশ ছিল না। আবার 2021 বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে তৃণমূলের ভোট শতাংশ কিন্তু বেড়েছে, 47 থেকে 50% মানে ভোট হয়েছে, মানে 50%, এটা কিন্তু অনেকটা। আবার তোমার বিজেপির ক্ষেত্রে কিন্তু আবার 34 ভোট শতাংশ পেয়েছে, মানে 4% ভোট কমেছে, 4-5% ভোট কমেছে। এবার এটাও ঠিক যে বিধানসভার নিরিখে একটা ভোট হওয়ার, লোকসভার নিরিখে ভোট হওয়ার, লোকসভার ক্ষেত্রে আমরা যখন দেখি তখন দেশের সরকার গঠনের ক্ষেত্রে আমরা এটা দেখতেই পাই। 2019 যদি বিজেপির ভোট বেড়ে থাকে সেটা নরেন্দ্র মোদীর একটা হাওয়া, তার মানে দেশের দিক থেকে সেখানে বিজেপির ভোট শতাংশ বাড়াবেই। মানে আমরা 2024 লোকসভা নির্বাচনেও সেক্ষেত্রে মানে আশা করতেই পারি যে এই ভোট শতাংশটা এদিক ওদিক হবেই। হ্যাঁ, কোথাও না কোথাও, কারণ বিজেপি যাকে প্রার্থী করেছে রথীন চক্রবর্তী, তিনি কিন্তু একসময় তৃণমূলে ছিলেন। এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যেটা হয়তো বাবুন বন্দ্যোপাধ্যায়ের যে আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে দিলেন যে ওর সঙ্গে সম্পর্ক নেই, তারপরে হয়তো বাবুনকে দেখা গেছে প্রসূনের সঙ্গে, কিন্তু কোথাও না কোথাও রাজনীতির কারবারিরা বলছেন যে কোথাও না কোথাও হয়তো একটু স্ফুলিঙ্গ থাকলেও থাকতে পারে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, হয়তো তৃণমূলের কোথাও কোনো দ্বন্দ্ব থাকতে পারে, সেখানে ভোট কাটাকাটির বিষয় থাকতে পারে। এবং বিজেপি যাকে প্রার্থী করেছে রথীন চক্রবর্তী, তিনি একসময় তৃণমূলে ছিলেন, এবং সিপিএমও কিন্তু প্রার্থী করেছে সব্যসাচী চট্টোপাধ্যায়কে। ফলে সব মিলিয়ে যদি সিপিএম প্রার্থীও একটা ভোট অংশ কাটে, সেক্ষেত্রে আমরা যদি 3 জনের দেখি যে 19 নির্বাচনের ভোট যেখানে 1 লক্ষ সামান্য কিছু বেশি ভোট ছিল, সেখানে 24 নির্বাচনেও যদি আমরা দেখি, যদি ভোট কাটাকাটি কোথাও সিপিএম প্রার্থী কোথাও যদি একটু সামান্য বেশি ভোট কেটে নিতে পারে, সেখানে কিন্তু ফল অন্যও হতে পারে। মানে হ্যাঁ, এবার আমাদের যেটা দেখা হচ্ছে যে সংখ্যালঘু ভোটটা কতটা মানে তৃণমূল রাখতে পারে, কারণ সাকরাইল বা তোমার হচ্ছে যে পাঁচলা, হ্যাঁ, এই জায়গাগুলোতে একটু সংখ্যালঘু বেল্টও রয়েছে। আর তোমার যদি সিপিএম সেই জায়গাটা যদি ভাগ বসাতে পারে, তাহলে কিন্তু আবার বিজেপির দিকেও সুবিধা হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, এটা একটা বিষয়। আচ্ছা, হাওড়ার দিকে আমরা যে আলোচনা করলাম, এবার যদি শ্রীরামপুরের দিকে আসি, শ্রীরামপুরের দিকে মানে আমি সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম, শ্রীরামপুরের তিনি সেখানে এসেছিলেন, তা তিনি বলছেন যে কল্যাণ একাই 100, ঠিক আছে। কল্যাণ মানে যদি একা দাঁড়ায় তাহলে কিন্তু বিজেপি মানে 300 জনও যদি দাঁড়ায়, সেখানে কল্যাণ একাই মানে ব্যাপারটাকে বুঝে নেবে। এইখানে কল্যাণের হাওয়াটা কীরকম? হ্যাঁ দেখো, শ্রীরামপুর কিন্তু এই মুহূর্তে শ্রীরামপুরের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমর্থক হয়ে গিয়েছেন 2009 সাল থেকে, টানা 3 বার উনি ওখানে জিতেছেন। বলেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের সঙ্গে, এবং এবারে যখন প্রার্থী ঘোষণা করা হয়, তৃণমূল সূত্রে খবর পেয়েছে স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম শ্রীরামপুরে বিবেচনা করা হয়েছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু একটা কেন্দ্রের প্রার্থী বা সাংসদ তিনি নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অনেকখানি জায়গা জুড়ে থাকেন। মানে যে তৃণমূলের অনেক নেতার নাম বলা যায় বা সবসময় টিভিতে আলোচনা আমরা দেখি, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু সবসময় সামনের সারিতে থাকে। আমরা সংসদের বিভিন্ন চর্চাতে কল্যাণ সবসময় সরব থাকে, এবং কল্যাণকে আমরা দেখেছি যে আমরা জগদীপ ধনখড়ের মিমিক্রি করে কল্যাণ যেভাবে বিতর্কে এসে গেছিলেন, মানে ন্যাশনাল লেভেলে, জাতীয় লেভেলে, যেমন মহুয়া একটা চরিত্র, তেমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের একটা চরিত্র। এবং সেইটা কিন্তু আমার মনে হয় যে তার কেন্দ্রে এটা একটা প্রভাব ফেলতে পারে, যে আমার সাংসদ, দেখো আমার সাংসদ সংসদে দাঁড়িয়ে কিভাবে বিজেপিকে মানে ফুৎকারে নানান রকমভাবে তিনি হুঙ্কার ছাড়ছেন, তৃণমূল কর্মী সমর্থকদের কাছে উজ্জীবিত করে। হ্যাঁ, এবার এই বিষয়টা যেমন থাকে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বিজেপিতে যে প্রার্থী দিয়েছে, সেটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং বিষয়। মানে একসময় তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক ছিল, মানে হ্যাঁ, সেটা তুমি মানে কিভাবে দেখছো এই মানে বিজেপির প্রার্থী দেওয়াটাকে? বিজেপির ঠিক এই বিষয়টাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করছেন, যে বিজেপি যাকে প্রার্থী করেছে তাকে 5 বছর এখানে একবারও দেখা যায়নি। এর আগে মনে হয় একবার ভোটে লড়েছিলেন, হ্যাঁ, কিন্তু মানে যেটা বলছেন যে 5 বছরও তাকে একবার দেখা যায়নি। ফলে
আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল সেটা উল্লেখ করে ভোটের বিশেষ লাভ মানে হবে এটা কাইন্ড অফ হচ্ছে যে সুজাতা সৌমিত্রের মধ্যে লড়াইয়ের মতো, মানে যেহেতু সৌমিত্র রয়েছে সেখানে সুজাতার একটা প্রার্থী হওয়া, যেটা নিয়ে একটা মানে পারিবারিক দ্বন্দ্ব দিকে চলে যাচ্ছে। এবং ভোটের প্রচারেও যে কবির শঙ্কর বসু উনি যে ওনার প্রাক্তন জামাই, এবং ভোটের প্রচারেও আমরা বারবার দেখেছি এবং যে এই প্রসঙ্গটা উল্লেখ বারবার এই প্রশ্নটাই উঠছে, যতটা হোক মানে একটা ইস্যু নিয়ে ইস্যু ভিত্তিক আলোচনা বা কোনো কিছুর থেকে মানে বারবার প্রশ্ন উঠেছে যে আপনার মানে যদি মানে আমরা দেখছি যে শ্রীরামপুরের যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি তোপ দাগছেন এই পারিবারিক বিষয় নিয়ে, আবার তিনিও তার এতে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি প্রচারে গিয়ে তার মেয়ের কথা উল্লেখ করে বলল যে একটা মেয়ের কতটা কষ্ট হয় সংসার ভাঙলে একজন বাবা হিসাবে আমি বুঝতে পারি, এবং কোথাও না কোথাও একটা আবেগকে উস্কে দিতে চেয়েছেন তিনি। মানে এইখানে তুমি কি তোমার কি মনে হচ্ছে যে এইখানে বিজেপির আরেকটু সাংগঠনিক দিক থেকে বা রাজনৈতিক, যেখানে এখানে পোড় খাওয়া একটা রাজনীতিবিদ তৃণমূলের রয়েছে, তারকে পাল্লা মানে টক্কর করতে গেলে আরেকটু মানে হেভি ওয়েট প্রার্থী দিতে পারতো বিজেপি? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানকার স্থানীয় বাসিন্দা, ফলে তার একটা বাড়তি সুবিধা রয়েছেন। দ্বিতীয়ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 15 বছরের সাংসদ, সেখানে যদি পোড় খাওয়া রাজনীতিককে দেওয়া হয় বিজেপির তরফে, সেখানে একটা তার প্রচারের ইস্যু কী কী হতে পারে। বাকি 41টা কেন্দ্রে যে প্রচার, দুর্নীতি ইস্যু, কাজের ইস্যু, সেই ইস্যুগুলোই হতো, কিন্তু কবির শঙ্কর বসুকে প্রার্থী করে কোথাও না কোথাও এই ইস্যুগুলোকে দিয়ে খুব একটা জিয়ে রাখতে পারছে না বিজেপি। অন্য যেখানে থেকে বরঞ্চ আমার মনে হয় দীপশিতা ধর কিন্তু অনেক বেশি এখানে অ্যাক্টিভ, এবং দীপশিতা ধরকে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমরা বিভিন্ন বিষয়ে খুব সক্রিয় দেখতে পাচ্ছি, এবং দীপশিতা ধর আমার মনে হয় কোথাও বিজেপির থেকেও সিপিএম মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দীপশিতা ধর যেহেতু খুব একদম সব থেকে আমার মনে হয় সিপিএমের অন্যতম কনিষ্ঠ একদম কনিষ্ঠ প্রার্থী, হ্যাঁ। জেএনইউ থেকে পিএইচডি করছেন, এবং তার পারিবারিক রাজনীতিক ইতিহাস রয়েছেন। তার দাদু পদ্মনিধি ধর ডোমজুড় বিধানসভা কেন্দ্রের 3 বারের বিধায়ক ছিলেন, এবং ছোটবেলা থেকেই দীপশিতার মধ্যে একটা রাজনীতি, তার মা রাজনীতির মধ্যে রয়েছে। আরেকটা কথা হচ্ছে দীপশিতা কিন্তু এই লোকসভাটা কিন্তু প্রথম লড়া, মানে বিধানসভায় তিনি লড়েছিলেন, বিধানসভায় তিনি অবশ্যই হেরেছিলেন এবং তৃতীয় হয়েছিলেন, মানে এবং আমরা দেখেছি যে বালি বিধানসভা থেকে লড়ে তার সিপিএম এর ভোট শতাংশ অনেকটা কমেছে, কিন্তু লোকসভা তার কাছে কিন্তু একটা তার মানে প্রথম লড়া। সেক্ষেত্রে দীপশিতা ধরের মানে আমার মনে হয় সিপিএম এর এখানে জমিটা কীরকম রয়েছে যদি তুমি মানে দেখুন, 2019-এর লোকসভা নির্বাচন দেখলে কিন্তু সিপিএম তৃতীয় স্থানে থাকলে অনেকটা পেছনে। বিজেপি পেয়েছিল এখানে 39% ভোট, তৃণমূল পেয়েছিল 46.2% ভোট, আর সিপিএম 11% ভোট। মানে 19-এর যদি লোকসভা নির্বাচনের ফল দেখি, সেখানে তৃণমূল এবং বিজেপির থেকে সিপিএম অনেকটাই পেছনে। এবং 21-এর নির্বাচন যদি দেখি, 21-এর নির্বাচনেও যে 7টি বিধানসভা কেন্দ্র, আমরা জগৎবল্লভপুর, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, 7টি বিধানসভা কেন্দ্রেই জিতেছিল কিন্তু তৃণমূল, এবং তাদের ভোট শতাংশ দেখার মতো ছিল। তৃণমূল পেয়েছিল 49.5% ভোট, আর সেখানে সিপিএম ছিল মাত্র 6.9%। মানে একটা বিশাল সবাই যে ভোটটা পেয়েছিল সিপিএম তার থেকেও মানে অনেকটা খুইয়ে সে প্রায় 6% মানে 7% মতো ভোট পেয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে কংগ্রেস দেখবে যে চাপদানির দিকটা একটু খুব স্ট্রং, আর কংগ্রেস যে ভোটটা পেয়েছে তোমার হচ্ছে কংগ্রেসের কিন্তু সেরকমভাবে ভোট কমেনি, কংগ্রেসের ভোট শতাংশ খুব যৎসামান্য, প্রায় 2.5% মতো 2019 লোকসভায় ভোট পেয়েছে, কিন্তু 2021-এ 3%, মানে একটু ভোট বাড়িয়েছে। কংগ্রেসের যেমন ইনট্যাক্ট, তার মানে বোঝা যাচ্ছে সিপিএমের ভোট চলে যাচ্ছে, জোট হচ্ছে কংগ্রেসের সঙ্গে সিপিএম। আমরা যেটা বারবার অনেক সময় এখানে আমার একটা কথা বলার আছে, 19-এর নির্বাচনে কিন্তু কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হয়নি। না, এবারে যেটা বলছি 2021 সালে যেই জোট হয়েছে তখন দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোট বেড়েছে, সামান্য হলেও ভোট বেড়েছে, কিন্তু সিপিএম এর ভোট কিন্তু এক ধাক্কায় 4%, 5% কমে গেছে। হ্যাঁ, এটা তো বারবার শোনা যায় যে যখন জোট হয় সিপিএম এর ভোট কংগ্রেস বাক্সে পড়ে, ব্যালট বক্সে, কিন্তু কোথাও না কোথাও উল্টোটা ক্ষেত্রে সবসময় হয় না। কিন্তু আমরা যদি যেটা দীপশিতার ক্ষেত্রে বারবার বলা
19-এর লোকসভা নির্বাচনে যে ফল তুলে ধরা বলা হলো যে 11% পেয়েছিল সিপিএম। 24-এর নির্বাচন আর 19-এর নির্বাচনের পার্থক্য হচ্ছে 19-এর নির্বাচনের সময় কংগ্রেস এবং সিপিএম কিন্তু জোটে ছিল না, তারা আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল। 24-এর নির্বাচনে কিন্তু সেখানে শ্রীরামপুরের যে সিপিএম প্রার্থী দীপশিতাকে তাকে কিন্তু সমর্থন করছে কংগ্রেস। তবে কিন্তু এইটা তুমি যেটা বলছো এটা একটা পজিটিভ দিক সিপিএমের দিকে, কিন্তু আর একটা কাঁটার দিকও রয়েছে, সেটা হচ্ছে যে আইএসএফ এখানে কিন্তু প্রার্থী দিয়েছে। আইএসএফ প্রার্থী দেওয়া মানে শ্রীরামপুরে আইএসএফ প্রার্থী দেওয়া মানে এখানে একটা খুব মানে কি বলবো এক্স ফ্যাক্টর কাজ করবে। এখানে ফুরফুরা শরীফ রয়েছে জাঙ্গিপাড়া, তাই আইএসএফের প্রার্থী দেওয়া মানে এখানে সংখ্যালঘু যে বেলটা রয়েছে যেটা তৃণমূল ক্যাডার করে, যেটা সিপিএম ক্যাডার করে, সেই জায়গাটা কিন্তু আইএসএফ ভাঙন ধরাতে পারে। আর আইএসএফ যদি ভাঙন ধরায় তাহলে সিপিএমের থেকেও ভোট কাটবে, তৃণমূলের থেকেও ভোট কাটবে, এখানে বিজেপি হয়তো অনেকটা এগিয়ে থাকবে। আইএসএফ কিন্তু এখানে খুব একটা মানে একটা ফ্যাক্টর থাকতে পারে আমার মনে হয়। সেক্ষেত্রে চতুর্মুখী লড়াই যদি আমরা দেখতে পাই যে চতুর্মুখী আইএসএফ এর হয়তো একটা দুটো বিধানসভায় লড়াই হবে, কিন্তু মানে শ্রীরামপুর লোকসভাটা এমন একটা বিষয় যেখানে উত্তরপাড়ার মতো একটা খুব উচ্চশিক্ষিত হায়ার মানে জায়গা, মানে আভিজাত্যের একটা ভরা। উত্তরপাড়ার কথা যখন বললে একটা কথা মনে পড়ছে যে উত্তরপাড়ার বিধায়ককে নিয়ে কোথাও না কোথাও গিয়ে একটা অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এমনকি প্রচারের গাড়ি থেকেও তাকে নামিয়ে দিতে দেখা গেছে যে আপনি আশায় মহিলারা রিয়াক্ট করছেন। সেই ছবি কিন্তু ধরা পড়েছে কোথাও না কোথাও গিয়ে উত্তরপাড়া নিয়ে। উত্তরপাড়া তুমি যেটা বলছো, উত্তরপাড়া মানে আমি যদি তুমি বিধানসভার এটা দেখো, উত্তরপাড়া কিন্তু সিপিএমের ভোট খুব ভালো ছিল। উত্তরপাড়া মোটামুটি আমার মনে হয় যতটা সম্ভব মনে হয় 36,000 বা 37,000, মানে অন্যান্য বিধানসভাগুলোর তুলনায় শ্রীরামপুরে উত্তরপাড়ার বিধানসভাটা কিন্তু সিপিএমের কাছে একটা স্ট্রং রয়েছে, সেটা একটা বিষয়। দেখো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কথা বলতে গিয়ে আমরা বারবার বলছি যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের 15 বছরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে 15 বছর আছেন এবং 21-এর নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রেই জিতেছে তৃণমূল। তাহলে কি এটা প্রশ্ন উঠছে যে একেবারে 24-এর নির্বাচনের ফল ইতিমধ্যেই বেরিয়ে গেছে, মানে নাকি কোন ইস্যুগুলো 24-এর নির্বাচনে ভাবাচ্ছে তৃণমূলকে? তোমার কি মনে হয়? এইটা যেটা বলছো, আমার কিন্তু একটা জিনিস মনে হয়েছে যে দলটি মানে একটা লোকসভা 7টি বিধানসভাকে তার নিজের পকেটে রাখে এবং যে লোকসভাটা মানে 15 বছর ধরে ডমিনেট করে, সেই লোকসভায় একটা দল কিন্তু স্যাচুরেশন জায়গায় পৌঁছে যায়। তাদের এক্সপেকটেশান মানে সেখানকার মানুষের এক্সপেকটেশানগুলো একদম স্যাচুরেশন জায়গায় পৌঁছে যায়। এবং যতদূর আমরা খবর পাই যে বিভিন্ন ইস্যু শ্রীরামপুরে আমরা দেখতে পেয়েছি, যেমন হচ্ছে যে একটা হচ্ছে পানীয় জল। আমরা দেখেছি যে মানে বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে গেছেন মহিলারা বিক্ষোভ দেখিয়েছে। হ্যাঁ, কেন? তাদের ওখানে কল আছে, জল নেই। ঠিক আছে, এই গরমের একটা বিষয়ে সেখানে কিন্তু যদি পানীয় জলের একটা সংকট রয়েছে, কেন শ্রীরামপুর লোকসভা হাওড়া এবং হুগলির কিছুটা অংশ নিয়ে ব্যাপার আছে। এবার হুগলি জেলারও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জলের লাইন বসেছে কিন্তু সেখানে জল এখনও পর্যন্ত আসেনি। একটা পানীয় জলের একটা বড় ইস্যু যেটা এখনও তৃণমূল কংগ্রেস অন্তত এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মানে এখনও পর্যন্ত সেইভাবে সলভ করে উঠতে পারেনি। তাছাড়া এমনি এখানে তোমার হচ্ছে আবাস যোজনার ঘর বা যা মানে এমনি সারা বাংলা যা মানে বিভিন্ন ইস্যুগুলোকে রয়েছে, যেগুলোকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগও উঠছে, আবার তৃণমূল এটাকে ডিফেন্ডও করছে যে কেন্দ্র সরকার দেয়নি বলে আমরা সেটা করে উঠতে পারছি না। এই ইস্যুগুলো তো রয়েছে। তবে আমার কথা সময় মনে হয়েছে যে এই সময় শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা যেগুলো রয়েছে সেখানে পানীয় জলের একটা সংকট রয়েছে। তেমন কোথাও পানীয় জল সমস্যায় ফেলতে পারে কিংবা চিন্তায় ফেলতে পারে তৃণমূল প্রার্থীকে। 20 তারিখে যখন ভোট হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, তখন কি যে যারা ভোট দিতে যাবেন তাদের কি মাথায় কোথাও না কোথাও ঘুরবে যে কি সমস্যা রয়েছে? না, ইস্যু তো সবসময় মানুষের মাথায় একটা কাজ করবে যে আমি বারবার বলছি কি যেই জায়গায় মনে করো হাওড়া নিয়েও আলোচনা করছি আমরা, শ্রীরামপুর, এই দুটো লোকসভা নিয়ে যখন আলোচনা করছি, যে দুটো লোকসভা তৃণমূল দীর্ঘদিন ধরে ডমিনেট করছে, সেইখানে না পাওয়াগুলোকেই মানে বেশি উঠে আসবে। পাওয়া তো ঠিক আছে, কিন্তু আমরা এতদিন ধরে আমার যে সাংসদকে দেখছি, যে সাংসদের কাছে আমরা এক্সপেকটেশন আছে কিন্তু আমরা এগুলোকে পাচ্ছি না, যে দীর্ঘদিনের সমস্যা সেইগুলোকে কিন্তু মাথায় থাকবে। তা আমরা হাওড়া এবং শ্রীরামপুর লোকসভা নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করলাম আমরা একটা মানে জাস্ট ছবি করার যে
কোথায় কে কীরকমভাবে দাঁড়িয়ে, তৃণমূল কতটা তার জায়গায় রয়েছে, বিজেপি কতটা জায়গায় রয়েছে এবং সিপিএম কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তা এরকম আমরা আরও এই ফেজে যে কটা লোকসভা রয়েছে সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। আপনাদের কি মনে হচ্ছে যে এই শ্রীরামপুর এবং হাওড়ায় তৃণমূল কেমন ফল করবে বা অন্যান্য দল কেমন ফল করবে, সেগুলো আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।